সুপ্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স এই বিষয়টি রয়েছে, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের প্রথম সেমিস্টারে পরীক্ষা আর কিছুদিনের পরেই রাষ্ট্রবিজ্ঞানটা হবে। তো রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও, বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র এবং যেটা উত্তর সহ আলোচনা করব আমরা আজকের ভিডিওতে। তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে, তো তোমাদের কমেন্টের উত্তরে যেহেতু ভিডিও, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেষে তোমরা লাইক করতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, নাহলে লাইক করার প্রয়োজন নেই। আর অবশ্যই তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো। আর আমাকে অর্থাৎ তোমাদের সাথে আমি রয়েছি সুরজিৎ স্যার, সুরজিৎ কর্মকার। তো আমাকে তোমরা যদি ফ্রেন্ড হিসেবে বানাতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তীতে সমস্ত স্কলারশিপ পাশাপাশি সমস্ত সাজেশন, সমস্ত খবরের আপডেট, শিক্ষা সংক্রান্ত সমস্ত খবরের আপডেট পাওয়ার জন্য। তো চলো বেশি কথা না বলে প্রথমেই শুরু করি। প্রথমেই কি বলেছে দেখো, রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান। এই কথাটা কে বলেছে বলো? চারটে অপশনের মধ্যে। আর তোমরা এই যে 40 নম্বরে তোমাদের যে বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র, এই 40-এর মধ্যে তোমরা কতগুলো পারছো, কীরকম টাইপের প্রশ্ন আসবে এই প্রশ্নপত্র দেখলেই বুঝতে পারবে। রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান কথাটি কে বলেছে? উত্তর হবে লর্ড ব্রাইস। মনে রাখবে, লর্ড ব্রাইস হচ্ছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানী, তো তিনি বলছেন যে প্রগতিশীল বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান একটা প্রগতিশীল বিজ্ঞান, তিনি বলছেন লর্ড ব্রাইস। নেক্সট প্রশ্ন, পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে? রাষ্ট্রবিজ্ঞান পড়ছো, পলিটিক্স গ্রন্থের রচয়িতা যদি না জানা থাকে তাহলে আর কিছু বলার নেই। পলিটিক্স গ্রন্থের রচয়িতা হচ্ছে অ্যারিস্টটল। তো তোমরা রাষ্ট্রবিজ্ঞানকে কেন সাবজেক্ট হিসেবে বেছে নিলে অবশ্যই জানাবে। তোমরা কি লয়ার হতে চাও, ল নিয়ে পড়তে চাও, নাকি মন হয়েছে, তো কী জন্য নিয়েছো অবশ্যই জানাবে। পলিটিক্যাল সায়েন্স খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তো পলিটিক্স গ্রন্থটি রচয়িতা হয়ে যাবে অ্যারিস্টটল। ওকে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পলিটিক্স গ্রন্থের রচয়িতা অ্যারিস্টটল। চলো নেক্সট প্রশ্ন দেখো, প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মিলিত হয় কত সালে অনুষ্ঠিত হয়েছিল? মনে রাখবে 1948 সালে। 1948 সালে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব এবং প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক। দেখো, রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব এবং প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে, কথাটা কে বলেছেন? মনে রাখবে উত্তর হয়ে যাবে লাসওয়েল। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব এবং প্রভাবশালীদের নিয়েই আলোচনা করে, কথাটি বলেছেন লাসওয়েল। নেক্সট প্রশ্ন, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কে? খুব ইম্পর্টেন্ট। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক, রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল, কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক মনে রাখো ম্যাকিয়াভেলি। রাষ্ট্রবিজ্ঞানের জনক আধুনিক হলে ম্যাকিয়াভেলি। ওকে, নেক্সট প্রশ্ন চলে আসবো, 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হলো মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, উক্তিগুলো মনে রাখবে। রাষ্ট্র হলো মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল, কথাটি কে বলেছেন? মনে রাখবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বার্জেস। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বার্জেস। রাষ্ট্র হলো মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল, বার্জেস। নেক্সট প্রশ্ন, ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসেবে ঘোষিত করে কত সালে? ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসেবে ঘোষিত করে কত সালে? মনে রাখবে সালটা হচ্ছে 1948, অর্থাৎ অপশন নাম্বার বি। ইসরায়েল ইহুদিদের 1948 সালে রাষ্ট্র হিসেবে ঘোষিত করে। ওকে, নেক্সট প্রশ্ন, ক্ষুদ্র রাষ্ট্র হচ্ছে পাপের প্রতীক। ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক, উক্তিটি কে করেন বলো? যে ছোটো ছোটো যে রাষ্ট্রগুলো সেগুলো পাপের প্রতীক, ভালো নয়, তো এই কথাটা বলেছেন টিটসকে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্নের সঠিক প্রশ্ন দেখো, বর্তমানে সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্রে কত মাইল পর্যন্ত এলাকা উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ 12 মাইল। বর্তমানে 12 মাইল যে সমুদ্রের বেলাভূমি গভীর, 12 মাইল গভীর এলাকা উপকূলবর্তী রাষ্ট্রের মূল ভূখণ্ড, এটা মনে রাখবে 12 মাইল। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন বলছে বিদেশিরা কোন অধিকারটি ভোগ করে না বলো তো? 4টে অপশনের মধ্যে কোনটা হবে? বিদেশিরা কোন অধিকারটি ভোগ করে না? বিদেশিরা কিন্তু রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। বিদেশ থেকে এলে তারা সামাজিক অধিকার ভোগ করতে পারে, সমাজে থাকতে পারে, তারা অর্থনৈতিক টাকা পয়সা লেনদেন করতে পারে, পৌর অধিকার ভোগ করতে পারে, কিন্তু রাজনৈতিক অধিকার, এই অধিকার কিন্তু ভোগ করতে পারবে না। কারা? বিদেশিরা, মনে রাখবে। চলো নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারায় বলো? ভারতের যে নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, মনে রাখবে এটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ 5 থেকে 11 নম্বর ধারায় ভারতীয় সংবিধানের নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 5 থেকে 11 ভারতীয় সংবিধানের নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা আছে কার?
হ্যাঁ, নাগরিকত্ব দিতে পারে কোনো ব্যক্তিকে, তার ক্ষমতা আছে, অবশ্যই ওইটা হবে পার্লামেন্ট, ওর অপশন নাম্বার ডি। পার্লামেন্টের এই ক্ষমতাটা রয়েছে, নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা পার্লামেন্ট। চলো নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। ভারতের নাগরিকত্ব লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত কতদিন ভারতের স্থায়ী বসবাসের শর্ত পূরণ করতে হবে? খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক বলতে পারো এবং কোশ্চেন বলতে পারো, যে ভারতের নাগরিকত্ব লাভের জন্য আমরা বর্তমানে যে কোনো আবেদনকারীকে আবেদন জানানোর জন্য ভারতে বসবাস করতে হবে কত বছর? মনে রাখবে, এটা হচ্ছে 7 বছর। আগে হয়তো 5 ছিল, এখন 7 হয়েছে। 7 বছর ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট, ভারতীয় পার্লামেন্টে নাগরিকত্ব আইন প্রণয়ন করে কত সালে? ভারতীয় পার্লামেন্ট নাগরিকত্ব আইন প্রণয়ন করে কত সালে? উত্তর হয়ে যাবে 1955 সালে। মনে রাখবে, 1955 সালে ভারতীয় পার্লামেন্ট নাগরিকত্ব আইন প্রণয়ন করে। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানে কোন ধারায়, আচ্ছা দেখো 15 নম্বর প্রশ্ন, সংবিধানে কোন ধারায় নাগরিকতা অর্জন, বিলোপ এবং নাগরিকতা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে? তাই পার্লামেন্টে কোন কোন বিষয়ে যে আইন ক্ষমতা প্রণয়ন করতে পারে? 1 নম্বর যেটা দেখলাম, যে নাগরিকতা অর্জন, কোনো নাগরিকের নাগরিকতা বিলোপ করে দিতে পারে। আবার নাগরিকতা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পার্লামেন্টের আইন রয়েছে এই নাগরিকতা সম্পর্কে। তো এটা কোন ধারায় রয়েছে সংবিধানে, এটা আমাদেরকে জানতে হবে। তো এটা হচ্ছে 11 নম্বর ধারায়, অর্থাৎ অপশন নাম্বার ডি। এটা মনে রাখবে, 11 নম্বর ধারায়, সংবিধানের 11 নম্বর ধারায় নাগরিকতা সম্পর্কে যাবতীয় ক্ষমতা কার হাতে দেওয়া হয়েছে? পার্লামেন্টকে দেওয়া হয়েছে। পার্লামেন্টে কয়টি ভাগ? 2টি ভাগ, উচ্চকক্ষ নিম্নকক্ষ, 2টো কক্ষ আছে। তো এগুলো পরে আলোচনা করছি। চলো 16 নম্বর প্রশ্ন দেখো, সিকিমের ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকত্ব লাভ করে সেগুলো কীরকম নাগরিকত্ব? দেখো, সিকিমের ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকত্ব লাভ করে সেই নাগরিকত্ব হচ্ছে সমষ্টিগত। মনে রাখবে, সমষ্টিগত নাগরিকতা। এটা হচ্ছে সিকিমের অধিবাসীরা যখন ভারত অন্তর্ভুক্ত হয়েছিল, মনে রাখবে। 17 নম্বর প্রশ্নের দেখো কি বলেছে, যে অলিখিত সংবিধান রয়েছে কোথায়? অলিখিত সংবিধান, মনে রাখবে, অলিখিত সংবিধান ব্রিটেন হচ্ছে অলিখিত সংবিধানের দেশ। আমাদের ভারতের সংবিধানটা কীরকম? যুক্তরাষ্ট্রীয় এবং যুক্তরাষ্ট্রীয়, তো আধা যুক্তরাষ্ট্রীয়। আর আমাদের ভারতীয় সংবিধান যেটা বলি, লিখিত এবং অলিখিতের সংমিশ্রণ আমাদের ভারতীয় সংবিধান। আর অলিখিত সংবিধান রয়েছে ব্রিটেনে, মনে রাখবে, অলিখিত সংবিধান রয়েছে ব্রিটেনে। চলো নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রের চরম এবং সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হলো সংবিধান। খুব ইম্পর্টেন্ট এটা, সংবিধানের সংজ্ঞা। রাষ্ট্রের চরম এবং সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলে আবদ্ধ রূপ হলো সংবিধান। এই কথাটি কে বলেছেন? উত্তর হবে অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল এই কথা বলেছেন, যে রাষ্ট্রের চরম এবং সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপই হলো সংবিধান, বলেছে অ্যারিস্টটল। নেক্সট প্রশ্ন দেখো, অনমনীয় সংবিধানের সুবিধা কী বলো তো? অনমনীয় সংবিধানের একটা সুবিধা হলো যে এর স্থায়িত্ব। অনমনীয় সংবিধানের সুবিধা হলো স্থায়িত্ব, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, কোন সংবিধান, দেখো বলেছে কোন সংবিধান ব্রিটিশ সংবিধানের মতো অতটা সুপরিবর্তনীয় হওয়া ভালো নয়? কোন সংবিধান? আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অতটা দুষ্পরিবর্তনীয় হওয়া উচিত নয়। তাহলে ব্রিটেনের সংবিধান এইমাত্র পড়লাম, ব্রিটেনের সংবিধান কি? অলিখিত সংবিধান। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কি? লিখিত সংবিধান। ভারতীয় সংবিধান কি? ভারতীয় সংবিধান হচ্ছে লিখিত এবং অলিখিতের দুটোরই মিশ্রণ। তো এটা বলছেন কে, যে কোনো সংবিধান ব্রিটিশ সংবিধানের মতো এতটা কঠিন হওয়া প্রয়োজন নয়, বা সুপরিবর্তনীয় হওয়া মানে এতটা সহজ সুপরিবর্তনীয় হওয়া ভালো নয়। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো অতটা দুষ্পরিবর্তনীয় হওয়া উচিত নয়। কথাটি বলছেন ল্যাস্কি, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 21 নম্বর প্রশ্ন, দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে কোথায়? বলো, দুষ্পরিবর্তনীয় সংবিধান কোথায় রয়েছে? অপশন 3টের মধ্যে বলো। দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে, এইমাত্র বললাম, আমেরিকা যুক্তরাষ্ট্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে। নেক্সট প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কোন সংস্থার শাসনতান্ত্রিক আইন লিখিতভাবে দলিলে বিধিবদ্ধ না করা হলে তাকে সংবিধান বলা যায় না? উক্তিটি কে করেছেন? এই উক্তিগুলোই তোমাদেরকে সমস্যায় ফেলতে পারে, তো উক্তিগুলো একটু মুখস্থ করতে হবে। কোনো সংস্থার শাসনতান্ত্রিক আইন লিখিতভাবে দলিলে বিধিবদ্ধ না করা হলে তাকে সংবিধান বলা যায় না। কথাটি কে বলেছেন? উত্তর হবে, কথাটি বলেছেন A.V. ডাইসি। A.V. ডাইসি, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গণপরিষদে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন, গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন কে? গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন আইভার জেনিংস। 24 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল কত খ্রিস্টাব্দে? ভারতীয় সংবিধান, এটা নিশ্চয়ই তোমরা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, তোমাদেরকে বলার কিছু নেই, তবুও জেনে রাখো ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। কত জানুয়ারি? 50 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি তোমার হচ্ছে কার্যকরী হয়েছিল, এবং 1949 সালে কিন্তু এরা
মানে কার্যকরিটা হয়নি, 1949 মানে বিলটা পেশ হয়। আচ্ছা, এটা তোমরা জেনে রাখবে যে 1950 কিন্তু 26শে জানুয়ারি কার্যকরী হয়েছিল। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? বলো, গণপরিষদের স্থায়ী সভাপতি হতে হবে। 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন। তো ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের কাছে জানতে চাইছি যে এই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলাদা করে তোমাদের যে কটা তোমাদের চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে আমরা 50-60টা করে প্রশ্ন যদি বাছাই করি, তাহলে তোমরা কি ভিডিও দেখবে? তাহলে বলো, তাহলে আমরা কিন্তু ভিডিও বানাবো 50-60টা করে। তাহলে তোমাদের যদি কটা চ্যাপ্টার আছে আমার এই মুহূর্তে মনে নেই, 5টা হয়তো, 5টা যদি চ্যাপ্টার থাকে তাহলে 250টা একটা ভিডিওতে বানাবো, নাকি আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই জানাবে। যদি চাও তাহলে বানাবো, নাহলে তোমরা জানো যে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র কিন্তু অনেক কম, পলিটিক্যাল সায়েন্স, তো যদি চাও অবশ্যই বলবে। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, দেখো সাজেশনের মতো আর কি বানাতাম। বর্তমানে ভারতের সংবিধানে কটি তপশিল রয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, বর্তমানে ভারতের সংবিধানে কটি তপশিল রয়েছে? অবশ্যই এখন 12টা হয়ে গেছে। বর্তমানে ভারতীয় তপশিলে 12টি তপশিল রয়েছে, মনে রাখবে। 27 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল কততম সংশোধনীতে? দেখো, ধর্মনিরপেক্ষ যুক্ত হওয়ার সংশোধনী, যুক্ত হওয়ার ধারা হচ্ছে 42, মনে রাখবে। যত কিছু যুক্ত হয়েছে 42-এ, আর 44-এ হচ্ছে বিচ্ছেদ। যেমন সম্পত্তির অধিকারকে 44 নম্বর ধারা অনুযায়ী বিচ্ছেদ করা হয়। আর 42তম সংবিধানে যুক্ত হয়েছে কোনটা? ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে 42তম সংশোধনীতে, মনে রাখবে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, গণপরিষদের সদস্য সংখ্যা ছিল কতজন? গণপরিষদের সদস্য সংখ্যা কতজন? উত্তর হবে 389 জন, অর্থাৎ অপশন নাম্বার এ, গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 389 জন। নেক্সট পয়েন্ট 29 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের রূপকারকে সবাই জানো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতীয় সংবিধানের রূপকার, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। তো এটা তোমরা একটু দেখে নেবে, তো ডাক্তার রাজেন্দ্র প্রসাদ নাকি ডাক্তার বি আর আম্বেদকর? তো উত্তর ওয়াইজ এটা কিন্তু ডাক্তার রাজেন্দ্র প্রসাদ করা আছে। ভারতীয় সংবিধানের জনক তো ডক্টর বি আর আম্বেদকর। তো রূপকারটা একবার দেখে নেবে, গুগল সার্চ দেবে। চলো 30 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে এখনও পর্যন্ত কতবার? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা দেখো সংশোধিত হয়েছে এখনও পর্যন্ত, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত এখনও পর্যন্ত একবার হয়েছে। ওকে, অর্থাৎ অপশন নাম্বার এ। আচ্ছা নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান কীরকম? আমি তোমাদেরকে বলেই দিয়েছি ভারতীয় সংবিধান কীরকম। তো দেখতেই পাচ্ছ অপশন নাম্বার সি, আংশিক সুপরিবর্তনীয় এবং আংশিক দুষ্পরিবর্তনীয়, সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় এর মিশ্রণ। চলো 32 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে কততম অধ্যায়ে? ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে কততম অধ্যায়ে? বলো, 3য় অধ্যায়, মনে রাখবে। 3য় অধ্যায়ে সমস্ত মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ কিন্তু করা আছে। নেক্সট প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইজ কোয়াসি ফেডারেল স্টেট, হু সেড দিস? আচ্ছা, ইন্ডিয়া যে কোয়াসি ফেডারেল স্টেট, একটা ফেডারেল স্টেট বলেছে, তো এটা কে বলেছে? অপশান হবে কেসি হোয়ার। দেখো, বোর্ডের তৈরি প্রশ্নে এরকম বাংলার পাশে ইংরেজি দিয়ে দিয়েছে। আচ্ছা, ইন্ডিয়া ইজ কোয়াসি ফেডারেল স্টেট, হু সেড দিস? এটা হবে তোমাদের কেসি হোয়ার। ওকে, কেসি হোয়ার, মনে রাখবে। 34 নম্বর প্রশ্ন, অষ্টম তপশিলে বর্তমানে স্বীকৃত ভাষা কটি? অষ্টম তপশিলে বর্তমানে স্বীকৃত ভাষা, মনে রাখবে, 22টি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 22টি হবে অষ্টম তপশিলে বর্তমানে স্বীকৃত ভাষার সংখ্যা, 22টি ভাষা স্বীকৃত আছে। 35 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে? খুবই ইম্পর্টেন্ট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোথা থেকে নেওয়া হয়েছে, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা কোথা থেকে নেওয়া হয়েছে, ভারতীয় সংবিধানের যে তোমাদের সংশোধন পদ্ধতি, সংসদীয় পদ্ধতি, এই সমস্ত পদ্ধতিগুলো মানে কোথা থেকে কী নেওয়া হয়েছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর মধ্যে থেকে একটা আসতে পারে। তো ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে, মনে রাখবে, অস্ট্রেলিয়া সংবিধান থেকে। যুগ্ম তালিকাটা অস্ট্রেলিয়া সংবিধান থেকে নেওয়া হয়েছে, অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 36 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে কত সালে? ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে, এটা মনে রাখবে 1976। সংযোজিত 76 আর 78, 76-এর 42তম সংবিধান, 76টা কি? আচ্ছা, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যটা সংযোজিত মানে যুক্ত করা হয়েছে, বললাম না, যুক্ত হচ্ছে 1976। 78 সালটাই হচ্ছে তোমার ছিন্ন করা হয়, মানে বাদ দিয়ে দেওয়া হয়, 1976-এ যুক্ত করা হয়। আচ্ছা নেক্সট দেখো, মানে তোমাদেরকে বললাম আর কি, 1976 সালটায় সব কিছু যুক্ত করা হয়েছে, আর 1978টায় সব কিছু বাদ দেওয়া হয়েছে, এটা আবার অন্যভাবে নিও না। তো ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে, মনে রাখবে, 1976। আচ্ছা নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণাটা নেওয়া হয়েছে কোথা থেকে? এই যেটা বললাম, খুবই গুরুত্বপূর্ণ, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা দেখো কোথা থেকে নেওয়া হয়েছে বলো। মৌলিক অধিকারটা বললে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র নেওয়া হয়েছে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গৃহীত হয়েছে কোথা থেকে? এই সংবিধান সংশোধন পদ্ধতিটা কোথা থেকে গৃহীত হয়েছে বলো।
সংবিধান সংশোধন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে সংবিধান সংশোধনটা, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কিন্তু ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতিটা গৃহীত হয়েছে, মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন। নির্দেশমূলক নীতিতে নোবেল ফিচার বলে অভিহিত করেছেন কে? নির্দেশমূলক নীতিকে নোবেল ফিচার বলে অভিহিত করেছেন কে? উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডক্টর বি আর আম্বেদকর কী করেছেন? নির্দেশমূলক নীতিকে নোবেল ফিচার বলে অভিহিত করেছেন। নেক্সট 40 নম্বর প্রশ্ন। গণপরিষদের বিভিন্ন বিষয়ে মূল কমিটি গঠিত হয়েছিল কটি? গণপরিষদের বিভিন্ন বিষয়ে মূল কমিটি গঠিত হয়েছিল, উত্তর হয়ে যাবে 8টি, অর্থাৎ অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গণপরিষদের বিভিন্ন বিষয়ে মূল কমিটি গঠিত হয়েছিল, অপশন নাম্বার সি, অর্থাৎ 8টি কিন্তু গঠিত হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা তোমাদের সাথে 40টা প্রশ্ন আলোচনা করলাম। বোর্ডে তৈরি মডেল প্রশ্নপত্র কীরকম টাইপের প্রশ্ন তুলেছে তোমরা বুঝতেই পারছো। এই রিলেটেড তোমরা যদি পড়ো তাহলে অবশ্যই সাজেশন ওয়াইজ তোমাদের কিন্তু পরীক্ষায় কমন চলে আসবে। তো সাজেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বর্তমানে যদি তোমাদের ছাত্রছাত্রীদের সাজেশন চাও, যদি বেশি কমেন্ট হয় তাহলে কিন্তু আমরা সাজেশন নিয়ে আসছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমার বন্ধুদেরকে, তোমাদের যাতে রাষ্ট্রবিজ্ঞানের ফ্রেন্ড রয়েছে, অবশ্যই বন্ধুদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো। তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা জানাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।